নীতি ও নীতির অর্থ পুণ্যত্রয়ীর ভাবনালোকে ফিরে দেখা। পূজনীয় ঠাকুরমা স্বামীজি পুণ্যত্রয়ীকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে এখানে যারা উপস্থিত আছেন অথবা ওয়েব প্ল্যাটফর্মে যারা আছেন, মহারাজরা, প্রিন্সিপাল মহারাজ আছেন, স্বামী একচিত্তানন্দজি, ভাইস প্রিন্সিপাল মহারাজ ছিলেন, আছেন নিশ্চয়ই, আশেপাশে আছেন, আরও যারা মহারাজ আছেন, আমার সিনিয়ররা অনেকে আছেন, স্যারেরা, সকলকে আমার প্রণাম জানিয়ে এবং আরও যারা আছেন বাকি সকলকে যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানিয়ে আমার এই ক্ষুদ্র প্রয়াস উপস্থাপন করতে চাই। আর এই ক্ষুদ্র প্রয়াসটিকে ডেডিকেট করতে চাই আমাদের পূজনীয় মহারাজ স্বামী শাস্ত্রকানন্দজিকে, যার বিবিধ কর্ম সাধনা আমাদের সকলকে উদ্দীপিত করেছে এবং অনুপ্রেরণা জাগিয়েছেন। ধন্যবাদ জানাতে চাই স্বামী একচিত্তানন্দজিকে। উনি এই বক্তৃতার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বইয়ের রেফারেন্স দিয়ে আমাকে প্রভূত সাহায্য করেছেন। আইডিয়ার দিক থেকে আমি খানিকটা নির্ভর করেছি জেসি স্যারের একটি বক্তৃতার উপর, যা উনি এই প্ল্যাটফর্মে এই অনুষ্ঠানে কয়েক বছর আগে দিয়েছিলেন। এছাড়া গত বছরের কথামৃত বিষয়েও সুদীপ মহারাজের একটি বক্তৃতাও আমাকে বেশ প্রভাবিত করেছিল। প্রথমে জানিয়ে রাখি, অর্থনীতির সাথে আধ্যাত্মিকতা এই দুয়ের সমন্বয় সমাহার বিষয়ক আলোচনা আমার কাছে নতুন। আপনারা অনেকেই নিশ্চয়ই এই বিষয়ে, বিশেষত আধ্যাত্মিকতা নিয়ে আমার চেয়ে অনেক বেশি জানেন, তাই ভুল ত্রুটি আমার যা থাকবে তা দয়া করে নিজ গুণে ক্ষমা করে দেবেন। সুগভীর জ্ঞানগর্ভ বক্তব্য রাখার ক্ষমতা সত্যি আমার নেই। আমি শুধু দু একটি ছোট ছোট গল্প বলবো, তার মধ্যে যদি কোনো কাজের কথা বেরিয়ে আসে তা বিদগ্ধ শ্রোতারা নিজ বিচারে গ্রহণ করতে পারেন বা বর্জন করতে পারেন। গত কয়েক মাসে আমাদের ভোকাবুলারি বা শব্দ ভান্ডার উন্নত হয়েছে। আমরা জেনেছি সোশ্যাল ডিস্টেন্সিং, গত কয়েক মাসে আমাদের ভোকাবুলারি বা শব্দ ভান্ডার উন্নত হয়েছে। আমরা জেনেছি সোশ্যাল ডিস্টেন্সিং, স্যানিটাইজেশন, টানেল, পরিযায়ী শ্রমিক ইত্যাদি শব্দবন্ধের কথা, যার মধ্যে বেশ কিছু বেশ নিষ্ঠুর শব্দ। আমার কথা এই শব্দটা ফিরে ফিরে আসবে। প্রথমেই স্মরণ করি তাকে, দ্বিধাদ্বন্দ্বের দুঃসময়ে যাকে মানুষ সবচেয়ে বেশি স্মরণ করে, এমনকি ইকোনমিস্টরাও করতে বাধ্য হন। ফর এক্সাম্পল, নোট বাতিল বা ডিমনিটাইজেশন পরবর্তী বাজেট ডকুমেন্ট বা ইকোনমিক সার্ভে তৈরি করার সময় তদানীন্তন প্রখ্যাত অর্থনীতিবিদ, যিনি তদানীন্তন চিফ ইকোনমিক অ্যাডভাইজার ছিলেন, অরবিন্দ সুব্রমণিয়ান, তিনি এই ডিমনিটাইজেশন চ্যাপ্টারটি শুরু করেছিলেন টাকা মাটি, মাটি টাকা, ঠাকুরের এই ফেমাস বাণী দিয়ে। আমার এই ছোট্ট প্রয়াসে তিনটি বিষয়কে সংযুক্ত করে আমি একটি প্রকল্পের প্রস্তাব রাখার চেষ্টা করছি। এক, ইকোনমিক প্লুরালিজম বা বহুত্ববাদী অর্থনীতি, যার মানে এক্ষেত্রে অর্থনৈতিক উৎপাদনের উদ্দেশ্য নিয়ে কিছু আলোচনা, কাজ বা এমপ্লয়মেন্টকে আমরা কিভাবে দেখবো সেটা নিয়ে আলোচনা। এর আগে শ্রদ্ধেয় বড়বাবু আমাদের কাজ বা এমপ্লয়মেন্টকে কিভাবে দেখতে হবে সেটা নিয়ে বলেছিলেন। কাজ এবং সেবা নিয়ে খুব সুন্দর একটা আলোচনা হয়েছিল। আমার মনে পড়ে আমি যখন এখানে জয়েন করি, আমাকে মহারাজ বলেছিলেন যে এই চাকরিটাকে ডিউটি হিসেবে দেখো না, এটাকে সেবা হিসেবেই দেখো। তার মানে বড়বাবু খুব সুন্দর বলছিলেন যে কাজ, কতটা কাজ এবং কতটা সেবা। আমি খালি এটুকু অ্যাড করতে চাই যে ওই কাজের মধ্যে কাজটাকে এমন ভাবে করা যায় যে সেটাই সেবা করা যায়। শুধু নয়, মানে আমি এরকম করতে এখানে দেখেছি অনেককে। আমি সৌভাগ্যবান যে বহু মহারাজ, বহু প্রফেসর এবং বহু কর্মীকে, শিক্ষাকর্মী এবং ছাত্রাবাস কর্মীকে, আমি তাদের নাম নিচ্ছি না, কিন্তু আমি খুব শ্রদ্ধার সঙ্গে আমি মনে করতে চাই যে আমি এটা করতে দেখেছি সবাই এবং আমি শিখেওছি। তো তিনটে বিষয় কে আমি এখানে একটু আনার চেষ্টা করছি। অর্থনৈতিক বহুত্ববাদী অর্থনীতি, বিষয় নির্মাণ বা যাকে বলে মানুষ গড়া, আর ইনক্লুসিভ কনসাসনেস, এখানে পৌঁছানো রাখা। এই তিনটি বিষয়ের মেলবন্ধনের আইডিয়া খানিকটা আমি পেয়েছি ফরাসি দার্শনিক আলথুজারের ওভার ডিটারমিনেশন তত্ত্বের মাধ্যমে, এই ধারণা নিয়ে কাজ করতে গিয়ে। যাই হোক, এই বক্তব্যে আমি সেটা নিয়ে আর কিছু বলবো না, শুধু সূত্রটা ধরিয়ে দেওয়ার জন্য এটুকু জানিয়ে রাখা প্রয়োজন বলে মনে করি। প্রকৃতপক্ষে এটি হলো একটি সুদীর্ঘ বা নাতিদীর্ঘ প্রকল্পের প্রস্তাবের সংক্ষিপ্ত সূচনা, যেখানে একদিকে বহুত্ববাদী অর্থনীতি আর অন্যদিকে বিষয় নির্মাণের নিরিখে আধ্যাত্মিকতার ভূমিকা, এই দুয়ের মধ্যে ডায়ালগ তৈরির কথা বলা হচ্ছে। স্বামীজি তার 1893 সালে শিকাগো বক্তৃতায় বলছেন,
যে ধর্মের পবিত্র সংস্কৃত ভাষায় এক্সক্লুশন অর্থাৎ হেয় বা পরিত্যাজ্য শব্দটি কোনো মতে অনুবাদ করা যায় না, আমি সেই ধর্মভুক্ত। অর্থাৎ এক সুগভীর ইনক্লুসিভ দৃষ্টিভঙ্গির কথা স্বামীজি এখানে এনেছেন। আমি আমার বক্তব্যের শেষে আবার ফিরে আসবো এই কথা। প্রথমে একটু বলে নিন অর্থনীতি বলতে এখানে কি বোঝাচ্ছি। সেখানেও বিদ্যামন্দিরের কথা ফিরে আসে। 2005-06 সালের এক সুন্দর সকালে বিদ্যামন্দির হোস্টেলের বিনয় ভবনের সিঁড়ির তলার বেঞ্চে বসে একদল ছাত্র পড়াশোনা করছিল মন দিয়ে। তার মধ্যে অর্থনীতির ছাত্রীরা পড়ছিল ম্যাক্রো ইকোনমিক্সের 16 মডেল, যা দুদিন আগে তাদের প্রিয় ডিকেসি স্যার প্রফেসর দেবকুমার চক্রবর্তী পড়িয়েছিলেন। হোস্টেল সুপারিনটেন্ডেন্ট মহারাজ যাচ্ছিলেন পাশ দিয়ে, ইকোনমিক্সের ছেলেদের দিকে তাকিয়ে উনি বললেন, এই ছেলেগুলো সারাদিন টাকা পয়সার হিসেব করে যাচ্ছে। তারপরে অর্থনীতি যে শুধু টাকা পয়সার হিসেব করা নয়, শুধু শেয়ার বাজার নয়, সেই নিয়ে কিছু কথা হয়েছিল। মহারাজ যে সেগুলো জানতেন না তা নয়, কিন্তু উনি মাঝে মাঝেই ছাত্রদের একটু উস্কে দিয়ে পড়াশোনা কেমন চলছে তার খোঁজ এইভাবে নিয়ে নিতেন। কিন্তু এখানে উল্লেখ হলো এই যে বিষয়ে আলোচনা হয়েছিল সেটা হচ্ছে অর্থনীতি এবং তার উদ্দেশ্য কি, উৎপাদনের উদ্দেশ্য কি। অর্থনীতি মানে যদি টাকা পয়সার হিসেব কষা আর শেয়ার বাজার না হয় তাহলে কি? অর্থনীতি আসলে মানুষ কিভাবে বাঁচবে, আমি এখানে যেটা বলতে চাই, অর্থনীতি আসলে মানুষ কিভাবে বাঁচবে তার একটি অতি গুরুত্বপূর্ণ নির্ণায়ক উপাদান। অর্থনীতি মানে মানুষের বেঁচে থাকা, মানুষের সাথে মানুষের সম্পর্কের ভাবগতিক নিরূপণ করা, মানুষের সাথে সমাজের তথা পরিবেশের সম্পর্ক কিরূপ হবে তার ঠিকানা নির্ধারণ করা। অর্থনীতির মধ্যে আসে দারিদ্র, অর্থনীতির মধ্যে পড়ে অসাম্য। অর্থনীতি নিয়ে বলতে গেলে এখন অসাম্যের কথা সর্বাগ্রে আসে। নোবেলজয়ী বিখ্যাত অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিচ অসাম্য নিয়ে একটা খুব সুন্দর গল্প বলতেন। সাম্প্রতিক ডেটা জানাচ্ছে যে বিশ্বের অর্ধেক ধনসম্পদের ঐশ্বর্যের মালিক এখন মাত্র 26 জন অতি ধনী ব্যক্তি। সুতরাং পার্থক্যটা ধনী দরিদ্রের নয়, অতি ধনী বনাম বাকিরা। 26 জন অতি ধনী ব্যক্তি, আর এনাদের উল্টো দিকে রয়েছে বাকি অর্ধেক দরিদ্র মানব জাতি, অর্থাৎ 450 কোটি মানুষ। এটা গ্লোবাল স্কেলে বলছি আমি। এই 26 সংখ্যাটা 2014 সালে ছিল 85 জন, অর্থাৎ তখন 85 জনের অতি ধনী ব্যক্তির সম্পদ ইজ ইকুয়াল টু ছিল অর্ধেক পৃথিবীর গরিবদের সম্পদ। এই সংখ্যাটা প্রতি বছর কমছে, মানে অর্থাৎ অসাম্য বাড়ছে। প্রফেসর স্টিগলিচ বলছেন, কল্পনা করুন একটা বাসের কথা, একটা বাস যার মধ্যে পৃথিবীর অর্ধেক ধন সম্পদ রয়েছে, আর যে বাসের সিট সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। একটা বাস কল্পনা করুন যেটা দিন দিন ছোট হয়ে যাচ্ছে, যার মধ্যে পৃথিবীর অর্ধেক ঐশ্বর্য রয়েছে। সেই ঐশ্বর্য হয়তো দিন দিন বাড়ছে, কিন্তু সিট সংখ্যা কমে যাচ্ছে। সদা লাভ ক্ষতির হিসাব করতে থাকা ব্যক্তি মানুষ, অতিমাত্রায় লোভ আর অতিমাত্রায় মুনাফা লাভের প্রচেষ্টা, এইগুলি আমাদের চলতি অর্থ ব্যবস্থার 3টি অমোঘ বৈশিষ্ট্য। এইসব দেখেই বোধহয় কবি সুভাষ মুখোপাধ্যায় লিখেছিলেন, বাদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে হায় হায় লোকটার ইহকাল পরকাল গেল, অথচ আরেকটু নিচে হাত দিলেই সে পেত আলাদিনের আশ্চর্য প্রদীপ। তার হৃদয় লোকটা জানলই না। প্রশ্ন হলো, লাভ লোভের এই চলতি অর্থ ব্যবস্থায় সমস্যা কোথায়? সমস্যা আসলে অনেক। এখানে দুটোর কথা বলি, এক এনভায়রনমেন্টাল পলিউশন বা পরিবেশ দূষণ, আর দুই কালচারাল পলিউশন বা সংস্কৃতির দূষণ। পরিবেশ দূষণ নিয়ে নতুন করে কিছু বলার নেই, যেটুকু বলার বাকি ছিল সেটাও আমফান এসে আমাদের হাতে কলমে বুঝিয়ে দিয়ে গেছে। আর দ্বিতীয়টা সংস্কৃতির দূষণ নিয়ে কোনো এক প্রখ্যাত কবি লিখেছেন যে লাভ আর লোভের মাঝে পড়ে LOVE লাভ বা ভালোবাসায় আজ ভাটার টান। সবাই পণ্য সেজে বসে কে যে কাকে কিনবে বোঝা দায়। I think therefore I am আজ হয়ে গেছে I consume therefore I am। প্রখ্যাত চিত্র পরিচালক কৌশিক গাঙ্গুলি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে স্মরণ করতে গিয়ে বলেছেন, আমার জামা জুতোর কদর আমার চেয়ে বেশি আলোচ্য হলে অমর্যাদার শেষ থাকবে না। উনি আরো বলছেন যে দৌড়ের কোনো শেষ নেই, তা দৌড়ে লাভ কি? দৌড় তো থাকবে না কোনোদিন, থাকবে পায়ের ছাপ। সেই দাগ রেখে যাওয়ার লড়াইটাই তো আসল। পরমাংশ শব্দটাই সব মন্ত্র বলে দেবে। দুধ থেকে জলটুকু ফেলে দিয়ে খাঁটিটুকু গ্রহণ করাই তো একমাত্র পথ। তার সহজ রাস্তা না হলেও প্রয়াসটা তো থামানো যায় না। স্বামীজি এই প্রসঙ্গেই যেন বলেছেন, সমষ্টির জীবনে ব্যষ্টির জীবন, সমষ্টির সুখে ব্যষ্টির সুখ, সমষ্টি ছাড়িয়া ব্যষ্টির অস্তিত্বই অসম্ভব। এ অনন্ত সত্য জগতের মূল ভিত্তি। প্রকৃতির চোখে ধুলি দিবার শক্তি কাহার, সমাজের চোখে অনেকদিন ধুলি দেওয়া চলে না। সর্বংসহা ধরিত্রীর ন্যায় সমাজ অনেক সহে, কিন্তু একদিন না একদিন জাগিয়ে ওঠে এবং সে
উদ্বোধনের বীর্যে যুগ যুগান্তরের সঞ্চিত মলিনতা ও স্বার্থপরতা রাশি দূরে নিক্ষিপ্ত হয়। আর তাই ইকোনমিক প্লুরালিজমের কথা আসছে। তাই প্রশ্ন তোলা যায়, মুনাফা ছাড়া আর অন্য কি কি উদ্দেশ্যে উৎপাদন হতে পারে? মুনাফার বিলোপ সাধনের কথা এখানে বলা হচ্ছে না, কিন্তু সমস্ত ক্ষেত্রে মুনাফার সর্বাধিকীকরণের যে প্রচেষ্টা তার ফল হতে পারে মারাত্মক। আর তাই মুনাফা ব্যতি রেখে অন্যান্য উদ্দেশ্যে উৎপাদনের প্রচেষ্টা বেশ কিছু চলছে। যে উদ্দেশ্যগুলো অনেক রকম হতে পারে, যেমন কর্মসংস্থানের সর্বাধিকীকরণ, সমাজ কল্যাণ, শ্রমিকের আয় বৃদ্ধি ইত্যাদি। এই ধরনের কিছু প্রচেষ্টা সারা পৃথিবী জুড়েই চলছে। গবেষণায় দেখা গেছে একজন শ্রমিক যেমন কারখানায় কাঁচা মাল থেকে ফাইনাল প্রোডাক্ট তৈরি করেন, তেমনি উৎপাদন ব্যবস্থার প্রভাবে শ্রমিকের সত্তারও পরিবর্তন ঘটে। অর্থাৎ মুনাফা সর্বস্ব কারখানার একজন কর্মী বা বিষয়ীর ওপর প্রোডাকশনের যে প্রভাব, প্রোডাকশন সিস্টেমের যে প্রভাব, আর সমবায়ী এক কারখানার একজন শ্রমিকের ওপর যে প্রভাব, এই দুটো এক নয়, এই দুটো আলাদা। যেখানে মুনাফাই মুখ্য নয়, তা কর্মীর উপরে ভিন্ন প্রভাব ফেলে। অর্থাৎ বিষয় নির্মাণ বা মানুষ গড়ার ক্ষেত্রে উৎপাদনের ভিন্ন উদ্দেশ্য ভিন্ন প্রভাব ফেলে। এভাবেই উৎপাদন ব্যবস্থার সাথে বিষয় নির্মাণ সংযুক্ত। এখানে প্রশ্ন উঠতেই পারে যে এই ইকোনমিক প্লুরালিজমের মধ্যে পুণ্যত্রয়ীর স্থান কোথায়? এক্ষেত্রে উল্লেখ্য এই ধরনের প্রচেষ্টা, বহুত্ববাদী অর্থনীতি যে প্রচেষ্টাগুলি বা এক্সপেরিমেন্টগুলি বিষয় নির্মাণ বা মানুষ গড়ার পাশাপাশি প্রচেষ্টা যদি না থাকে, তাহলে সাফল্য লাভ করতে পারবে না। আর সেই বিষয় নির্মাণ বা মানুষ গড়ার প্রচেষ্টায় আমরা সকলেই জানি পুণ্যত্রয়ীর ভাবনা, চিন্তন, দর্শন ও যাপনের গুরুত্ব অনস্বীকার্য। আধ্যাত্মিকতাকে শুধু কথায় নয়, দৈনন্দিন প্র্যাকটিসে নিয়ে এসে ঠাকুরমা স্বামীজি নতুন মানুষ গড়ার কথা বলেছেন। আমার বক্তব্য হলো এই যে বহুত্ববাদী অর্থনীতি বা ইকোনমিক প্লুরালিজমের সাথে বিষয় নির্মাণের বা মানুষ গড়ার ধারণার মেলবন্ধনের প্রচেষ্টার প্রয়োজন, এবং ভারতবর্ষের প্রগতিশীল বিকাশের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার মনে হয়। এই দুয়ের মেলবন্ধনেই হতে পারে ইনক্লুসিভ কনসিয়াসনেসের সার্বিক বিকাশ। অর্থাৎ শুধুমাত্র ইনক্লুসিভ গ্রোথ বা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট নয়, প্রয়োজন হলো ইনক্লুসিভ কনসিয়াসনেসে পৌঁছানো। অর্থাৎ অতিমাত্রায় মুনাফা, অতিমাত্রায় লোভ, এইগুলির মধ্যে থাকা এই যে অতি শব্দের বাউন্ডারি নিরূপণ হবে কিভাবে? এখানে বক্তব্য হলো এই যে এই অতির বাউন্ডারি নিরূপণ হোক খানিকটা সরকারি নিয়ম নীতির মাধ্যমে, আর খানিকটা হোক ভেতর থেকে বা বিষয় নির্মাণের মাধ্যমে, মানুষ গড়ার মাধ্যমে। সবকিছু তো ওপর থেকে চাপিয়ে দেওয়া যায় না। অর্থনৈতিক ব্যবস্থার নাম যাই দিই না কেন, আদপে প্রয়োজন হলো রেসপন্সিবল বা দায়িত্ববান এন্টারপ্রেনার বা উৎপাদক বা প্রডিউসার, রেসপন্সিবল কর্মী, রেসপন্সিবল ক্রেতা বা ভোক্তা বা কনজিউমার। অর্থাৎ কারখানার দূষিত পদার্থ কতটা নদীতে ফেলবো কিংবা আদৌ ফেলবো কিনা, ট্রিটমেন্ট প্ল্যান বসাবো কিনা, এই ধরনের ধারণা পুরোটাই ওপর থেকে চাপিয়ে না এসে খানিকটা এন্টারপ্রেনারের ভেতর থেকে আসুক। তাহলে ইনক্লুসিভ কনসিয়াসনেসের মানে কি, অর্থ কি? মানে হলো সেই মানুষের নির্মাণ যে কিনা নদীর কান্না দেখতে পাবে, পর্বতের নীরব অভিমান যাকে কাঁদাবে, জঙ্গলের দগ্ধ রূপ যাকে ভাবাবে। এখন ইহা শিখর না বেস ক্যাম্প, সে নিয়ে তর্ক চলতেই পারে। চলুন, তবে আশা রাখি শ্রী মায়ের সর্বংসহা মূর্তি যেন এই ইনক্লুসিভ কনসিয়াসনেসে পৌঁছানোর রাস্তায় এক উজ্জ্বল আলোক বর্তিকা হয়ে থাকবে। আরো আশা রাখি যে দক্ষিণেশ্বর স্কুল অফ থট আমাদের সুগভীর এই ইনক্লুশনের জগতে পৌঁছতে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দক্ষিণেশ্বর স্কুল অফ থট, এই কথাটা আমার নয়, ঠিক এটা প্রখ্যাত অর্থনীতিবিদ সুগত মার্জি তার রিসেন্টলি লিখেছেন। একবজ্ঞা অতি মুনাফা লোভী অতিমারির অর্থনীতিকে আধ্যাত্মিকতার স্যানিটাইজেশন টানেলের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে অতিরিক্ত লাভ আর অতি লোভের জীবাণুমুক্তিকরণ প্রয়োজন কিনা, সেটা এই লকডাউনের সংকট আমাদের ভাবতে বাধ্য করছে। সোশ্যাল ডিস্টেন্সিং তো আসলে নয়, আসল প্রয়োজন হলো ফিজিক্যাল ডিস্টেন্সিং, শারীরিক দূরত্ববিধি মেনে চলা, এবং এই কঠিন সময়ে প্রয়োজন সামাজিক এবং মানসিক নৈকট্য। সেখানেও তো এক অদ্ভুত মিল দেখতে পাই। ঠাকুরমা স্বামীজিকে আমরা ফিজিক্যালি দেখতে পাই না এখন, কিন্তু অভিনিবেশ ও প্রবল অনুধ্যানের মাধ্যমে পুণ্যত্রয়ীকে বহু মানুষ কি তাদের জীবনে পাননি? তাদের দয়া, কৃপা, আশীর্বাদের মাধ্যমে বহু মানুষের জীবন ধন্য হয়েছে। ফিজিক্যালিটির বাইরে গিয়ে এসবের গুরুত্ব আমরা যদি বুঝতে পারি, তবেই আমরা ইনক্লুসিভ কনসিয়াসনেসের দিকে খানিকটা পথ হয়তো এগিয়ে যেতে পারবো। এর ফলে এখনকার জীবনের বেশ কিছু সমস্যাকে আমরা কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিতে সক্ষম হব।
অর্থাৎ অর্থনীতি, নীতির অর্থ এই সব নিয়ে পুনর্ভাবনার জন্য পুণ্যত্রয়ীর ভাবনা, চিন্তন ও যাপনের অনুধ্যানের উপর নির্ভর করে আশা করতেই পারি যে একদিকে বহুত্ববাদী অর্থনীতি আর অন্যদিকে বিষয়ী নির্মাণের নিরিখে আধ্যাত্মিকতার ভূমিকা, এই দুইয়ের মধ্যেকার ডায়ালগ তৈরি হলে এক বহুমাত্রিক তাত্ত্বিক এবং প্রায়োগিক দিকের দ্বার উদ্ঘাটন সম্ভব হবে। হয়তো এ বিষয়ে কাজ আগেও হয়েছে, তবুও আমরা এই প্রস্তাবে একটু অন্যভাবে এবং একটু স্পেসিফিক ভাবে এই বিষয়টাকে দেখার চেষ্টা করেছি। আমি প্রায় শেষে এসে গেছি। ভগিনী নিবেদিতাকে একবার প্রশ্ন করা হয়েছিল, রামকৃষ্ণ ও বিবেকানন্দের মধ্যে তফাৎ কি? নিবেদিতার স্মরণীয় উত্তর, অতীত 5000 বছরে ভারতবর্ষ যা কিছু ভেবেছে তারই প্রতীক শ্রীরামকৃষ্ণ, আর আগামী 1500 বছর ভারত যা কিছু ভাববে তারই অগ্রিম প্রতিনিধি স্বামী বিবেকানন্দ। 1902 সালের পর, প্রায় 100 বছর পর, এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট বিষয়টা এসছে এবং ইউএন এটাকে টেক আপ করেছে। পরিশেষে সেই কথাতেই আসি যে স্বামীজির সেই কথা যেখানে সাস্টেনেবিলিটির ছোঁয়া পাওয়া যাচ্ছে। বিদ্যা, বুদ্ধি, ধন, জন, বল, বীর্য যাহা কিছু প্রকৃতি আমাদের নিকট সঞ্চিত করেন তাহা পুনর্বার সঞ্চারের জন্য। এ কথা মনে থাকে না আমাদের। গচ্ছিত ধনে আত্মবুদ্ধি হয়, অমনি সর্বনাশের সূত্রপাত। নমস্কার, ধন্যবাদ।